ইভেন্টে ঢুকছেন কেন? কথা বলেন দ্রুত। অন্য ফোন নাই আপনার? মিটিং করবেন, মিটিংটা প্রফেশনালি করতে পারেন না, এটা ঝামেলা বাধায় থাকে। আসসালামু আলাইকুম। সবাইকে শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। জি, আজিম ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আমরা যেহেতু একটা রিসার্চ রিলেটেড ইস্যু নিয়ে কথা বলবো এবং সবাই মোটামুটি প্রফেশনাল এখানে, সো আমার মনে হয় সবাই প্রফেশনালি রেসপন্স করবেন, সেটা খুবই কাম্য, এবং আমরা যাতে সবার রেসপন্সটা শুনতে পাই। একজন কথা বললেন আরেকজন মানে আনইজি ফিল করছেন, এরকম হলে আসলে রিসার্চ ওয়ার্ক নিয়ে আগানোটা খুব টাফ হয়ে যাবে। ওকে, তো আমরা শুরু করি। আমরা যেহেতু রিসার্চ নিয়ে কথা বলবো, তার আগে বেসিক্যালি আমাদের জানা দরকার কে কোন প্রফেশনে আছেন এবং কোন ফিল্ড নিয়ে রিসার্চ করতে ইন্টারেস্টেড। সো আমরা 1 to 1 শুরু করি। আমরা এখানে টোটাল 10 জন আছি। 10 জনের মধ্যে আমাদের অর্গানাইজেশন থেকে 3 জন অ্যাড আছে, বাকিরা যারা আছেন আমরা তাদের কাছ থেকে মতামত চাচ্ছি। আর যারা মনে হয় যে কোশ্চেনের অ্যান্সার করবেন না বা আনইজি ফিল করছেন, তারা আমার মনে হয় সাইলেন্টলি লিভ নিয়ে নেওয়া ভালো। জি, আমরা শুরু করি।
জি, ওয়ান টু ওয়ান আপনারা নিজেরাই বলেন কে কোন প্রফেশনে আছেন এবং কি নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন। আজিম ভাই যেহেতু কথা বললেন, আপনি যদি বলতেন যে কোন প্রফেশনে আছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি আসলে সরি, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আমি একটু বাইরে আছি, আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা জানি না। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে অবশ্যই। হ্যাঁ, আমি আসলে রিসার্চ সম্পর্কে ওইভাবে তেমন একটা ভালো জানি না। লেখাপড়া শেষ হয়েছে অনেক আগে, তো রিসার্চ করার ইচ্ছা পোষণ করছি এতটুকুই আর কি। তো যার ফলে আপনার আমার সাবজেক্ট হলো স্ট্যাটিস্টিক্স, আমি সোশ্যাল সায়েন্স যেটা এটাকে মানে সিলেক্ট করছি না বুঝেই অনেকটা, যে সোশ্যাল সায়েন্স রিলেটেড যে রিসার্চগুলো আছে এটাতে প্রভাব আছে, বা স্ট্যাটিস্টিক্স তো সবগুলো রিসার্চের সাথে রিলেটেড, যেহেতু আমাদের রেজাল্ট বা ডাটা অ্যানালাইসিসের জন্য স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট আছে। তা যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি আসলে অনেকটা না বুঝেই আর কি এখানে আপনাদের যেহেতু অথরের একটা অপশন আছে, তো ফোর্থ অথর হিসেবে আমি এখানের মধ্যে মেম্বার হিসেবে জয়েন করছি। তো বাকিটা আপনাদের সাপোর্ট সহযোগিতা সবকিছু মিলিয়ে স্টেপ বাই স্টেপ যতটুকু শিখতে পারি এই আশা নিয়ে আর কি জয়েন করা, এবং আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই এর থেকে আপাতত আমার কিছু বলার নাই। থ্যাংক ইউ। জি, আসসালাম। জানতে চাচ্ছিলাম যে আপনার যে রেজিস্ট্রেশন করেছেন ওখানে অফিশিয়াল নেমটা কি ছিল? সরি, রেজিস্ট্রেশন করেছিলাম যেটা, রেজিস্ট্রেশন ফর্মে অফিশিয়াল নেমটা কি আছে? মোহাম্মদ আশরাফুল আজিম। মোহাম্মদ আশরাফুল আজিম, সোশ্যাল সায়েন্সের ফোর্থ অথর হিসেবে আমি রেজিস্ট্রেশন করছি। ঠিক আছে, নেক্সট কারোর কাছ থেকে জানতে চাচ্ছি, সেক্ষেত্রে কে বলতে চাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? সালাম, জি শুনতে পাচ্ছি। জি, আমার নাম শাকিল। তো আমি হচ্ছে আপনাদের ফেসবুক থেকে আসলে এই গ্রুপে জয়েন করা। ওকে, আমি হচ্ছে ফাইন্যান্স রিলেটেড রিসার্চে অ্যাড হতে যাচ্ছিলাম। ফাইন্যান্স। জি, ফাইন্যান্সে যদি না থাকে ইকোনমিক্স বা বিজনেস রিলেটেড যে ধরনের রিসার্চ হয়, তো যে এই রিলেটেড যে কোনো রিসার্চে অ্যাড হতে যাচ্ছিলাম। আর আমার রিসার্চ এক্সপিরিয়েন্স বলতে আমি বিবিএ কমপ্লিট করছি। তো আর ইন্টার্নশিপ করার সময় যে রিসার্চ পার্ট থাকে ওই অতটুকু কমপ্লিট করতে যতটুকু অভিজ্ঞতা দরকার হয় অতটুকু আছে। আমার মাস্টার্স করা নাই, তো মানে থিসিস করতে গেলে অনেকে থিসিসের এক্সপিরিয়েন্স থাকে, তো আমার ওটা নাই। তো ভাবলাম যে এখানে তো অনেক এক্সপিরিয়েন্স রিসার্চার আছে, তাদের সাথে কাজ করলে হয়তো আর একটু কিছু শেখা যাবে। এই কারণে আসলে জয়েন করা। আমি এখনো কোনো কিছুতে রেজিস্ট্রেশন করি নাই। আমার কথা হচ্ছে মিটিংটা আসলে কমপ্লিট করি, তারপর দেখি আসলে কোনটাতে কি করবো আর কি। না না, রেজিস্ট্রেশন করার কথা আমরা বলি না। আপনাকে কি গ্রুপে কেউ ইনভাইট করেছিল? জি জি, আপনাদের পেজে আমি নক দেওয়ার পরে পরে আমাকে বললো যে এই গ্রুপে ইনভাইট করলো আর কি। আচ্ছা স্যার, আমি হচ্ছে বলতেছি, আমি জারিন, এক্সিকিউটিভ অফিসার। উনি হচ্ছে আমাদের মানে রেজিস্ট্রেশনের জন্য আর কি আমাকে যে করে পেমেন্ট করে যে রেজিস্ট্রেশনের জন্য, সেটার জন্য আমাদেরকে নক করেছিলেন। তো তারপর বলেছিলেন যে উনি মিটিং এর পরে জানাবেন যে রেজিস্ট্রেশন করবে কি কিনা। আর এমনিতেই মেইন গ্রুপটাতে উনি হচ্ছে যে ফর্মটা ফিল করছেন ওখান থেকে এসেছেন। আচ্ছা, হ্যাঁ সেটাই বলছিলাম। ওখানে কি নাম আছে এক্স্যাক্টলি, ফর্মাল নেমটা বলবেন। আমার নাম একে এম আবু জাফর শাকিল। আবু জাফর শাকিল। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনলাম। আপনি অথর পজিশনে কি যেতে চাচ্ছেন নাকি কো অথর? এটা কি একটু জি, ধারণা আমি দিন। ফার্স্ট কো অথর পজিশনে দিতে যাচ্ছি। ফার্স্ট কো অথর, জি। আচ্ছা, নেক্সট কে কথা বলতে চাচ্ছেন? ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডিটেইলসে কথা বলবো। হ্যাঁ জি, প্লিজ। আমি ফরিদুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো আমার রিসার্চ ইন্টারেস্ট হলো রিনিউয়েবল এনার্জি রিলেটেড। আমি গত সপ্তাহের মিটিংয়ে ছিলাম আপনাদের, এবং আপনাদের হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে। আমি একটা বিষয় নিয়ে কনফিউশন আছি, তো এই জন্য রেজিস্ট্রেশন করি নাই। কনফিউশনটা হলো যে আপনারা একটা করে ফি ধরছেন, যে অথর হইলে মনে হয় 20,000, এরপরে ফার্স্ট কো অথর 11 কি 12,000 টাকা। আবার এইখানে দেখলাম যে এই ফিটা হলো আপনাদের ডাটা কালেকশন, তারপরে পাবলিকেশন চার্জ বাদে। এই ফিটা কিসের জন্য, এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা,
এটা কিসের জন্য? টাকাটা দিয়ে আপনাদের কাছকে। হ্যাঁ, আমাদের এখানে মূলত রিসার্চার কি? ধরেন আমি অথর হইলাম, না না, অথর হলেন না। এখানে হচ্ছে মূলত রিসার্চার কি? আপনি অথর, হ্যাঁ আমরা ধরে নিলাম আপনি অথর। এখানে মূলত রিসার্চার তাহলে আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমাদের কাছে আপনি কি হেল্প চাচ্ছেন? না, আপনারা তাহলে কি হেল্পটা করবেন এই টাকাটা নিয়ে? ধরেন আমি অথর 20,000 টাকা হ্যাঁ, দিলাম, জি। এই 20,000 টাকার বিনিময়ে কি আপনাদের পক্ষ থেকে? গত মিটিং এ এই বিষয়ে কি আপনি ডিটেলস কিছু শুনেছিলেন? না না, শুনি নাই। হ্যাঁ, এই তাহলে বিষয়ে আপনার কি কোশ্চেনটা ধারণা আমরা দেন? রাখছি। কোশ্চেনটা আমি রাখছি, আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, তারপরে আবার আপনি ঠিক আছে, কোশ্চেনটা করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ঠিক আছে, থাকে মিটিং থাকে। জি, নেক্সট। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রেহিমা মিনহাজ হোসেন। জি, আমি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে নিপসমে আছি। তো আমি পাবলিক হেলথ নিয়ে করতে চাচ্ছিলাম। পাবলিক হেলথ রিসার্চে আমার থার্ড কো অথর হিসেবে রেজিস্ট্রেশন করেছি। হুম, থার্ড কো-অথর হিসেবে রেজিস্ট্রেশন করেছে। জি। আচ্ছা, তো এখন হচ্ছে আপনি নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করতে চাচ্ছেন actually। আমি হচ্ছে মানে নিপসম চিনেন নিশ্চয়ই, হ্যাঁ ন্যাশনাল হ্যাঁ, জি ইনস্টিটিউট। অবশ্যই। জি জি। সেখানে আমি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে আমাদের একটু যদি ব্রড এরিয়া বলে দিতেন, কারণ এরিয়া যদি ন্যারো ডাউন হয়ে যায়, কাজ করাটা ওই ধরনের প্রজেক্ট না আসলে আপনাকে আমরা স্মরণ করতে পারবো না, তখন দেখা যাবে। তো আপনার পাবলিক হেলথে ইন্টারেস্ট আছে কিনা? না, গতদিন হচ্ছে আপনারা ওই যে 10টার মতো, 10টা না সরি 20টার মতো টপিকস দিয়েছিলেন। তো হুম, সেখান থেকে হচ্ছে আমি 2টা টপিক চয়েস করেছি। হুম, নার্কোটিক্স এর সাথে মেন্টাল হেলথ এর একটা ই দেখানোর জন্য রিলেশন এরকম একটা ছিল। হুম, আর হুম। আরেকটা মনে নাই ঠিক। নার্কোটিক্স এর দুইটা ওইটা তো choice অলরেডি করেছি। ফিল আপ হয়ে গেছে আমার যতদূর মনে হয়। 1 আর 10 নাম্বার ছিল, আমি ওই দুইটা চয়েস দিয়েছি। আচ্ছা, আমাদের অফিসে কারোর সাথে ওয়ান টু ওয়ান কথা হয়েছে? না না, এর মধ্যে আর আচ্ছা, মানে মেসেজে কথা হয়েছে, তো আমি রেজিস্ট্রেশন জি, করার আমার সময় সাথে হচ্ছে কথা হয়েছিল জি। ওনার। মেসেজে কথা জি। হয়েছে। তো জানেন উনি কোন কোন রিসার্চ এরিয়া চুজ করতেছে, ওইটা একটু নোট ডাউন রাখেন। ওই জি রিলেটেড জি প্রজেক্ট আসলে ওনাকে ইনফর্ম করুন। জি। আচ্ছা, আমরা এখন হচ্ছে নেক্সট। মানে রিসার্চের যে সেম প্রসেস আসলে এটা কি ডিপেন্ড করতেছে, মানে এটা কি অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার হবে নাকি আর্লি শুরু হবে এরকম কিছু? না, আমরা এখন শুধু কোশ্চেন করতে চাচ্ছি আপনি কোন প্রফেশনে আছেন এবং আপনার রিসার্চ এরিয়া, বিস্তারিত আলাপ করব আমরা। আমরা ওভারভিউটা নিচ্ছি যে কে কোন ফিল্ডের আছে, আমরা বিস্তারিত আলাপ করব। আচ্ছা ভাই, আমি কি একটু বলতে পারি? জি জি, প্লিজ। হ্যাঁ, আমি তো সোশ্যাল সায়েন্সের ফুড অথর হিসেবে রেজিস্ট্রেশন করেছি। এখানে অথর এবং ফার্স্ট অথর এখনো ব্ল্যাঙ্ক আপনারা জানালেন আর কি। জি, তো এটা যদি বাই চান্স ফিল আপ না হয়, সেক্ষেত্রে আমরা যারা সেকেন্ড থার্ড ফোর্থ অথর হিসেবে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, আমাদেরকে কিভাবে রান করাবেন আর কি? আচ্ছা হ্যাঁ, কোশ্চেনগুলা আমরা রাখছি, আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। তো আর কেউ কোনো ফিল্ড থেকে আছেন এবং কোন এরিয়া রিসার্চ এরিয়া সেটা যদি একটু বলতেন। জি ভাই, আমি হচ্ছি শ্যামল দত্ত। আমি হুম, সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করছি আর কি, কম্পিউটার সায়েন্স নিয়ে। তো আমি চাচ্ছিলাম সাইবার সিকিউরিটি রিলেটেড যদি কোনো পেপার থাকে ওইগুলাই কন্ট্রিবিউশন করার জন্য। এটা সাইবার সিকিউরিটিটা অনেক একটা ক্রিটিক্যাল পার্ট, এটা নিয়ে কাজ করা যায় না তা না, কিন্তু আসলে সেকেন্ডারি ডেটার উপরে কাজ করতে হয়। এক নম্বর, প্রাইমারি ডেটা পাওয়াটা একটু টাফ এই সেক্টরে, এবং আমরা পুলিশদের নিয়ে কাজ করলেও দেখা যায় অনেক সময় ডাটা পাই না, কারণ ওনাদের হাতেই এই রিলেটেড ডাটা থাকে, কিন্তু ওরা ডাটা অনেক সময় দিতে পারে না। তো ডাটার অ্যাভেলেবিলিটি আছে, আপনার কি সোর্স আছে? না, আমার কাছে তেমন কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই বিষয়ে কথা বলবো। আচ্ছা ধন্যবাদ। সাইবার সিকিউরিটি, জি। আর নেক্সট।
হ্যাঁ, আমি আগেও বলেছিলাম যারা বেসিক্যালি আসলে রেসপন্স করছেন না তাদের আসলে মিটিং এ থেকে কোনো আসলে ফলপ্রসূ হবে না, আমার যেটা মনে হয়। সো সাইলেন্টলি লিভ নিয়ে নেওয়া উচিত। যেহেতু এটা প্রফেশনাল স্টেজ, সবাই প্রফেশনালি আমরা ডিল করছি রিসার্চ এরিয়া নিয়ে, সো রেসপন্স করা উচিত আমার মনে হয়। আমরা কি তাহলে শুরু করব? আপনারা কি বলতে চাচ্ছেন অন্যরা? কারণ অনেকে রেসপন্স করছে না রিসার্চ এরিয়া নিয়ে। শুরু করেন। তাহলে ওনাদেরকে আসলে গ্রুপে রাখবো নাকি রিমুভ করে দেবো? সবার ওপিনিয়ন কি? স্যার আপাতত রাখেন, পরে যদি ওদের পরবর্তী যদি কথা বলতে চায় তাহলে বলবে। আচ্ছা ঠিক আছে, জানেন নোট রাখেন যে কারা কারা কথা বলে নাই। জি ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমাদের রিসার্চ প্রজেক্টগুলো আমরা কিভাবে শুরু করব সেটা নিয়ে। ধরেন অনেকে অনেক ফিল্ড নিয়ে কাজ করবেন, আমরা দেখতে পেলাম সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, ফাইন্যান্স, অনেক ধরনের বিষয় আছে। আচ্ছা, আমরা সিম্পলি একটা এরিয়া ধরি, যেহেতু সোশ্যাল সায়েন্স আগেই আছে, আমরা সোশ্যাল সায়েন্সটা ধরি। ধরেন সোশ্যাল সায়েন্স নিয়ে একজন, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই? জি স্যার। হ্যাঁ, সোশ্যাল সায়েন্স নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? রিসার্চের এরিয়া জানার পরে আমাদের নেক্সট স্টেপে ভাবতে হবে যে আমরা রিসার্চের কোন টাইটেল নিয়ে আগাবো, তাই না? তো রিসার্চের টাইটেলটা আগে বের করতে হবে। তো এখন এখানে যে বিষয়টা কোশ্চেন আসছে যে আমরা এক্স্যাক্টলি কি টাইপের কাজ করি আইআরসি, সেটা আমরা একটু ক্লিয়ার করি। আইআরসিডি আমরা বেসিক্যালি একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন। আমাদের কাজ কি? রিসার্চ করা এবং রিসার্চে অ্যাসিস্ট করা এবং রিসার্চে ট্রেন আপ করা, ঠিক আছে? তো যখন একজন আমাদের ক্লায়েন্ট রিসার্চ শুরু করবে আমাদের সাথে, সে আমাদেরকে তার প্রজেক্টে কি হিসেবে রাখবে? অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবে। এই যে প্রজেক্টগুলো আমরা শুরু করব, এগুলা তো আমাদের প্রজেক্ট না, এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টদের প্রজেক্ট, যারা কম্বাইন্ডলি কাজটা করবে। তো তারা ওখানে যদি 5 জন থাকে, আমরা ধরে নিলাম 5 জনই হচ্ছে রিসার্চার। তারা আমাদেরকে কি হিসেবে রাখছে? তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদের প্রজেক্টে রাখবে। না হলে কিন্তু ইথিক্যাল পয়েন্টটা আনইথিক্যাল হয়ে যাবে। তো আমরা যখন অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবো তখন আমাদের কাজ কি? তাকে অ্যাসিস্ট করা রিসার্চে। হ্যাঁ, রিসার্চে অ্যাসিস্ট করা। এবং যদি আমরা দেখি আমরা অ্যাসিস্ট করব কিন্তু রিসার্চার নিজেই রিসার্চের ডিসিশন নিতে পারে না, তখন কি করতে হবে? তাকে রিসার্চের বেসিক নলেজ সম্পর্কে আইডিয়া নেওয়া বেটার হবে, ট্রেন আপ করতে হবে, তাকে ট্রেনিং নিতে হবে, রিসার্চের রোল প্লে করতে হবে এবং রিসার্চের সকল ডিসিশন তাকে নিতে হবে। অ্যাসিস্ট্যান্ট আমাদের অর্গানাইজেশন কি করবে? কাজ করে শুধু তার সামনে নিয়ে যাবে, ফাইনাল ডিসিশন তার থেকে আসতে হবে, ঠিক আছে? এটা একটা এগ্রিমেন্ট হয়ে কাজটা আগাবে। না হলে পরে আবার এই ইথিক্যাল পয়েন্ট নিয়ে খুব টানাটানি বেঁধে যাবে যে ওই অর্গানাইজেশন থেকে রেডিমেড প্রজেক্ট আপনারা নিজের নামে নিয়ে নিছেন। হ্যাঁ, এখন আসেন আমরা কিভাবে কাজ করব। আমরা ফার্স্টে হচ্ছে এরিয়াটা ফিক্স যখন হয়ে গেল সোশ্যাল সায়েন্স, এখন আমাদের প্রথম কাজ হবে টাইটেল ডেভেলপ করা। টাইটেল ডেভেলপ করতে গেলে আমাদের কি করতে হবে? ওই রিসার্চ সোশ্যাল সায়েন্স এরিয়ায় যত রিসার্চ আছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। ইন্টারন্যাশনালি যত রিসার্চ আছে সেই লিটারেচারগুলোকে এক্সপ্লোর করে প্রাইমারিলি রিভিউ করতে হবে। রিভিউ করার পরে তাতে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই কেন করব? কারণ ওই রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করে ওইটার উপরে বেস করে আমরা টাইটেল নিয়ে আসবো। এই টাইটেলগুলো যখন আমরা নিয়ে আসবো, আমরা 10টা টাইটেল সামনে নিয়ে আসি নরমালি ক্লায়েন্টদেরকে। ক্লায়েন্ট এখান থেকে কি করবে? ক্লায়েন্টের কাছে যাবে কোনটা? এখানে যে পেপারগুলো আমরা রিভিউ করছিলাম সে সেইগুলো পাইতে পারে আর এই টাইটেল পাবে। এইটা টাইটেল যখন উনি পাবে তখন ওনার কাজ কি হবে? রিসার্চারের কাজ যে 5 জন এখানে থাকবে, ওরা টাইটেল ফিক্সড করবে যে কোন টাইটেল নিয়ে তারা বেসিক্যালি রিসার্চ করবে। হ্যাঁ, যখন টাইটেলটা ফিক্সড হবে ওই টাইটেল এরিয়ায় যত রিসার্চ আছে, লিটারেচার আছে, সেগুলো তখন কালেক্ট করতে হবে এবং সেগুলো রিভিউ করতে হবে।
এবং মাস শেষে আমরা বসবো, আপনাদের এখানে যারা রিসার্চার 5 জন বা 7 জন থাকবে তারা, এবং আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 3 জন বা 4 জন যারা থাকবে তারা, আমরা সবাই বসে কি আলোচনা করব, মূল মাসে আমাদের যে কাজগুলো আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে করলাম সেগুলা এখানে ফিডব্যাক দিব। এখানে আমরা ফিডব্যাক দিব যে হচ্ছে আউটপুটটা শেয়ার করব, এবং সবাইকে নিয়ে আমরা যখন ওভারভিউ করব এবং ম্যাটেরিয়াল শেয়ার করে দিব। আপনাদের কাজ কি হবে, উইকলি 5 আওয়ার্স, 3 আওয়ার্স থেকে 5 আওয়ার্স আপনার বাসায় এই বিষয়টাকে রিভাইজ করতে হবে, রিভিশন দিতে হবে, বা আপনি রিভিউ করবেন যে যে কাজটুকু আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে দিল সেই কাজটুকুতে আপনার কোথাও কনফিউশন আছে কিনা, আপনার কোনো অবজারভেশন আছে কিনা, সেটা নিয়ে আবার আমাদেরকে জানাবেন যে এই বিষয়টা কনফিউশন আপনার তৈরি হয়েছে, এটা ক্লিয়ার করতে হবে। তখন আমরা সেটা নিয়ে আবার কাজ করব, কোনো অবজারভেশন থাকলে সেটা নিয়ে আবার কাজ করব। যাক, ফার্স্ট মাসের কাজ শেষ। এই প্রথম মাসে যদি কারোর রিসার্চের নলেজ বেসিকটা না থাকে, বেসিক বলতে কোনটা বোঝাই আমরা, রিসার্চ মেথোডোলজি এবং ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস সোশ্যাল সায়েন্সের জন্য হইতে পারে আপনার এসপিএসএস এর কাজ হইতে পারে, আবার এখানে আপনার যদি এনভায়রনমেন্টাল সায়েন্সে যান তাহলে দেখা যাবে জিআইএস করতে হবে, পাইথন হতে পারে, আর হতে পারে, বিভিন্ন সেক্টরে সেই বেসিক নলেজটা আপনাকে থাকতে হবে, না হলে পরের রিসার্চ ফিল্ডে আপনি আগাতে পারবেন। এই বেসিক নলেজ যদি না থাকে, আমাদের নিয়মিত কোর্স হয়, সেই কোর্সগুলো আপনারা এনরোল করে নিতে পারবেন, কোর্স করে নিতে হবে। না হলে আপনি যতই আমরা আপনাকে বুঝাই না কেন প্রত্যেক মাসে কাজ করে, যে তারপরে যে ইন্ট্রোডাক্টরি পার্ট, মেথোডোলজি পার্ট কাজ হবে, আমরা মাস শেষে বসবো, এই প্রত্যেক মিটিং এ যখন আমরা বসবো, আমরা যতই বুঝাই, আপনার যদি বেসিক না থাকে আপনি এটা কিছুই বুঝবেন না। তার ফলে কি হবে, এখানে যদি 5 জন থাকে তার মধ্যে যদি 3 জন বোঝে আর 2 জন না বোঝে, ওই 2 জনকে বোঝানোর জন্য এই প্রজেক্ট লেন্থি হয়ে যাবে। তো তার আসলে ইনরোল করা, এই রিসার্চ করার আমার মনে হয় না যে খুব বেশি উপকার হবে। তো বেসিকটা থাকতে হবে, বেসিক না থাকলে আমাদের নিয়মিত যে কোর্সগুলো হয় সেগুলোতে ইনরোল করে বেসিক জানে নেওয়ার ট্রাই করতে হবে। সো আমাদের মাস শেষে 9 মাস শেষে যখন আমাদের প্রজেক্ট রেডি হয়ে যাবে, তখন আমরা বেসিক্যালি ওই ফিল্ডের সাথে ম্যাচ করে যত রিসার্চ আছে, যত জার্নাল আছে, সেগুলো আমরা শর্টলিস্ট করব, করে আমরা সামনে নিয়ে আসলাম সেম থিং, 10টা বা 20টা জার্নাল। তো আপনারা সবাই মিলে এখান থেকে ফিক্সড করলেন যে কোন জার্নালে যাবেন। জার্নালে দিলেই তো তারা পাবলিশ করে দিবে না, আর আমরা তো আগেই বললাম আমরা তো পাবলিশার না, আমরা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট একটা অর্গানাইজেশন। তো আমরা যখন তাদেরকে জার্নালটা মেইল করব, পেপারটা, তারা কি করবে, তারা এটাকে রিভিউ করবে, তাদের এডিটোরিয়াল বোর্ডে 3 জন বা 4 জন এটাকে রিভিউ করবে। তো এটা রিভিউ টাইম হতে পারে আপনার Q3 বা 4 লেভেলের জন্য 6 মাস থেকে 8 মাস, 6 মাস থেকে 8 মাস। এই টাইমে ওরা রিভিউ করে, ওরা কি আপনার পেপার রিভিউ করে ভালো লাগলে পাবলিশ করবে, না লাগলে তো পাবলিশ করবে না, তাহলে তারা রিজেক্ট করতে পারে, তারা অবজারভেশন বা কারেকশন দিতে পারে, তারা অ্যাকসেপ্টও করতে পারে। এটা খুবই নরমাল থিং জার্নালের জন্য। সেই অনুযায়ী কি করতে হবে, আবার কাজ করতে হবে, তাদেরকে পাঠাতে হবে, অবজারভেশনগুলো নিয়ে কাজ করতে হবে, রিজেক্ট হলে কি কারণে রিজেক্ট হয়েছে সেগুলো নিয়ে আবার কাজ করতে হবে, কাজ করে তাদেরকে পাঠাতে হবে, তারা আবার রিভিউ করবে, এবং তাদের ভালো লাগলে সেটা তারা ইয়ে করবে, পাবলিশ করবে, ভালো না লাগলে আবার অবজারভেশন দিবে। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝলাম, রিসার্চ ওয়ার্কটা এমন হবে না যে আমি চিটাগাং থেকে ট্রেনের টিকিট কাটলাম, ট্রেনে উঠে ঘুমায় থাকলাম, ঢাকায় এসে নামলাম, পেপার পাবলিশ হয়ে গেল। এটা রেডিমেড প্রজেক্ট যারা চাচ্ছে তাদের জন্য বেসিক্যালি এটা না। এখানে আপনাকে অর্গানিক ওয়েতে আগাতে হবে। এটা আমরা এমন কোনো পলিসিতে যাব না যাতে পরে ক্লেম হয়ে যারা প্রজেক্টে থাকবে সবার প্রোফাইল রেড ফ্ল্যাগ চলে আসে, ওই ধরনের কিছুতে যাওয়া যাবে না। এটা অর্গানিক যে ওয়ে, সেই ওয়েতে আগাতে হবে। হ্যাঁ, তারা এটা রিজেক্ট করবে, করুক, সে অনুযায়ী আমাদের টিম আবার কাজ করবে, আবার তাদের পাঠাবে, এভাবে পয়েন্ট টু পয়েন্ট আগাতে হবে। এখন আমার বিষয়টা মোটামুটি বলা শেষ। আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে কিনা, আমাদের আগে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, আমি মনে হয় একটু কোশ্চেন করছিলাম যে আপনাদের টাকার ব্যাপারগুলোতে। হ্যাঁ, সেটা ক্লিয়ার। আপনি মোটামুটি মানে এক ব্যাখ্যাতেই সবার প্রশ্নের মানে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং সুন্দর হয়েছে। জি, অবশ্যই আমরা যারা রিসার্চ জানি না তাদেরকে জানানোর জন্য আপনার যে উদ্যোগটা, এটা অবশ্যই প্রশংসনীয়। আর যারা ধরেন আমরা রিসার্চের কিছু জানি না, শুরু থেকে জানাও অনেক টাফ।
এবং সত্যি কথা বলতে যে আপনি বললেন যে 8-9 মাস, 8-9 মাসে অনেক কিছুই জানা হবে, আবার দেখা যাবে অনেক কিছুই কিন্তু গ্যাপ থাকে। জি জি, আপনি আর একটা আপনি ছোট বললেন রিসার্চে একটা অনেক কিছু জেনে ফেলবেন, এটা তো বলাটা বোকা। এখন ঘটনা হলো আমি যেটা কোশ্চেন করছিলাম যে টাকাটা, হুম, আপনাদের অবশ্যই টাকা নেওয়া উচিত, কারণ জি, আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, হ্যাঁ, আপনারা হেল্প করতেছেন, আপনাদের হেল্পেরও এখানে অনেক দরকার আছে এবং হেল্প হচ্ছে একটা অর্গানাইজেশন। জি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই টাকাটা একদম অতিরিক্ত এবং অতিরিক্ত না, অযৌক্তিক মনে হচ্ছে কিছুটা। এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, মন খারাপ করিয়েন না। না 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 না, না না, অবশ্যই আপনার কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ কেন মনে হচ্ছে, কারণ দেখেন আমি হ্যাঁ রিসার্চার, সাপোজ আমি ফার্স্ট হ্যাঁ, অথর, হ্যাঁ আমার আন্ডারে যে কাজ করবে 4 জন, টোটাল আমরা 5 জন, হ্যাঁ সব কিন্তু আমরা বাহিরেরই। হ্যাঁ আপনারা কি করবেন, আপনি যেটা করবেন আমি বুঝতে পারলাম, আপনি আমাদের এই 5 জন কিনে একটা টিম করবেন, টাইটেল করা হুম, সেটাও আমাদের, হুম, কিভাবে কি করব না করব সেটাও আমাদের। হুম। আপনারা মাঝে মাঝে হয়তো একটু জার্নাল সিলেক্ট করার সময় অথবা মেথোডোলজি আমাদের এভাবে হচ্ছে কিনা, আমি লিটারেচার আমি রিভিউ আমি আমাদের ইন্টারাপ্ট হচ্ছে করি, কিনা। আমি ইন্টারাপ্ট করি হ্যাঁ আপনাকে হ্যাঁ, একটু। আচ্ছা ঠিক আছে। এই যে কাজগুলো করলাম, এই যে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই, এটা তো আমরা করব। হ্যাঁ, আপনার সামনে শুধু টাইটেল আসতেছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে মানে যে আপনারা প্রত্যেকটা করবেন বলতে আমাদের যে 5 জনের গ্রুপ, সে 5 জনের গ্রুপের থেকে নাকি আপনাদের ওই আইআরসিবি থেকে? আমাদের গ্রুপরা করবে, অ্যাসিস্ট্যান্টরা। রিসার্চার কি এই কাজ করবে নাকি? রিসার্চারের কাজ কি? ধরেন আপনাদের আমরা আমাদের অর্গানাইজেশন ছোট, আমি একটু এক্সাম্পল দিই। ধরেন নাসার কথা চিন্তা করেন, তারা তো একটা বড় অর্গানাইজেশন, তাই না? তো নাসায় যে মেন রিসার্চার, আচ্ছা আমরা নাসা বলতে না যাই, আমরা ইউনিভার্সিটিতে আসি। ইউনিভার্সিটির যিনি প্রফেসর, তিনি কিন্তু দেখবেন তার অনেকগুলো পাবলিকেশন থাকে। হ্যাঁ তো ওনার পাবলিকেশন কিভাবে থাকে? ওনার স্টুডেন্টরা কাজ করে, পরে ওনার কাছে শুধু নিয়ে আসে রেজাল্টটা, যে স্যার এটা কিভাবে করবো, হ্যাঁ তাই না? হ্যাঁ রিসার্চারের রোল কি? ডিসিশন মেকিং। এই যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেটা করে, এই পেপারগুলো কালেক্ট করবে, ওরাই পড়বে, ওরাই ডিসিশন নিয়ে প্রফেসরের কাছে শুধু 10টা টাইটেল নিয়ে আসবে। তো আপনার ওই রিসার্চারের রোল প্লে করতে হবে, এটা এখানে ক্লিয়ার করা আছে। এই কাজ তো সব আমরা করব, আপনি তো শুধু ডিসিশন মেকিং এ যাবেন। আপনার যদি কাজ ঠিক করার আছে, সময় থাকে, তাহলে এই প্রজেক্টে আপনি কেন আসবেন? এটা তো বুঝতে আমাদেরকে পারছি। অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেই নিবে যার না একটা আমি কাজ করার কথাটা সময় নেই। কেন বললাম, কারণ আমি অলরেডি বাহিরের দেশের একটা মানে অ্যাসোসিয়েট প্রফেসরের সাথে 2টা পেপার অলরেডি পাবলিশ করেছি, এবং হুম, তার সাথে আরো 3টা পেপার আমার অনগোয়িং আছে, তার মধ্যে 2টা জি, সাবমিটেড আছে। আচ্ছা, সেই এতটুক জানা থেকে বললাম যে আপনাদের টাকা এটা নেওয়া আসলে একটু বেশি নেওয়াটা অযৌক্তিক মনে হচ্ছে। হ্যাঁ, নেওয়া উচিত আপনাদের, আপনাদের অ্যাসিস্ট হ্যাঁ, হিসেবে, এবং অবশ্যই আপনাদের এটা কাজ প্রশংসনীয়, আচ্ছা, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বেশি টাকা নেওয়াটা অযৌক্তিক মনে হচ্ছে, এবং সাবমিশন ফি বাদে কিন্তু এটা। হ্যাঁ, সাবমিশন বাদে। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা ইন্টারাপ্ট আমার করি। কাছে মনে হইলো আর কি। হ্যাঁ, ঠিক আছে, বাকিটা আপনার মানে সবার ওপিনিয়ন তো নিতে হবে। আমরা তো আপনাকে স্কিপ করতে পারবো। হ্যাঁ সো ওই আর এটা কি। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট অ্যানালাইসিস করে আসলে প্রাইসিং করা। বুঝতে পেরেছেন? প্রথমত আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়ান অর্গানাইজেশনরা এই যে ভার্চুয়ালি মিটিং করে আমরা যে বিষয়টা বুঝালাম, এটাকে তারা টেকনিক্যাল মিটিং বলে। এই মিটিং এর জন্য পার পারসনের কাছ থেকে ওরা $25 নেয়। হ্যাঁ, একটা রিসার্চ তো অবশ্যই এটা অবশ্যই আমাদের জন্য ভালো এটা। না না, রিসার্চ তো কষ্ট করে শিখতে হয়। আপনি তো ওই পেপারে কি লিখতেছে, কতক্ষণ লাগতেছে ওইটার সময় দিবেন না, আপনি তো এখানে টাইম ভ্যালুটা চিন্তা করবেন, যে একজন রিসার্চার সে আপনাকে কেন টাইম দিবে। এই অ্যাসিস্ট্যান্ট যে, সে তো নিশ্চয়ই রিসার্চার। এখানে তো আপনি নীলক্ষেতের একজনকে এনে বসায় দিতে পারবেন না। না না না, গট ইট? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে টাইম ভ্যালু অফ মানির কথা চিন্তা করতে হবে। আপনি তো মানে এই প্রজেক্টে যারা 5 জন বা 7 জন থাকবে, ওনারা এই প্রজেক্টে কখন আসবে? ওনারা অনেক বিজি মানুষ, হয়তোবা পড়াশোনার পাশাপাশি, সরি, তারা জব করতেছে, পাশাপাশি ফ্যামিলি লাইফে আছে। সো ওনারা তো হ্যাঁ চাইলে ঠিক আছে, একা এই প্রজেক্ট করতে পারবে না। করতে পারবে না। হ্যাঁ ওনার অনেক ইনকাম আছে, কিন্তু উনি কিন্তু এই প্রজেক্ট একা করতে পারবে না। এদিকে আরেকটা পার্সেন্টেজ লোক আসবে কারা, যারা স্টুডেন্ট, রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। অনেক ইউনিভার্সিটিতে আছে প্রফেসররা হেল্প করে না, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম হয়, প্রফেসররা হেল্প করে না। সো ওনাদের তো হেল্পের জায়গা আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, তা এখানে যাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করাবো, তাদেরকে তো আমাদের পাইতে কষ্ট হয়। তাদের তো একটা রিসার্চারের যে ভ্যালু, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন যদি আপনি রিসার্চের কাজ করে হ্যাঁ, থাকেন। তা তো অবশ্যই। হ্যাঁ, সো এটা টাকা দিয়ে আপনি কিভাবে পরিমাপ করবেন বলেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আমার যেটা। জি, বাকিদের কোশ্চিন আপনি হ্যাঁ, যদিও হ্যাঁ, এক ব্যাখ্যাতেই সবার প্রশ্নের উত্তর দিছেন,
তারপরে থাকলে আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা কোশ্চেন নিব, আদারওয়াইজ আমাদের 30 মিনিটের মতো হয়ে গেছে। আচ্ছা, আমার কিছু কোশ্চেন ছিল। জি প্লিজ। আচ্ছা, প্রথমে মানে উনি যেটা বললেন, আমার মনে হয় টাকার অ্যামাউন্ট তেমন বেশি না, কারণ এটা লং টাইম একটা কাজ, 9 মাসের কাজ। 9 মাস থিসিস করা, তার মধ্যে এই টাকাটা একদম অতিরিক্ত কিছু না। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে ওই যে মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্টটা কাজ করবে, তো এখন সাপোজ আপনার অ্যাসিস্ট্যান্টটা তো কাজ করবে, এখন কেউ যদি রিসার্চ শিখতে চায়, যেমন আমি চাচ্ছিলাম আমি নিজে ইনভলভ হবো আর কি, যে আমি লিটারেচার বের করা বা রিভিউ এর ক্ষেত্রে হেল্প করা, ওইটাও কি করা যাবে নাকি না আপনারাই শুধু কাজ করবেন? না না, রিভিউর ক্ষেত্রে হেল্প করবে, যে পেপার তো দিয়ে দিবে আপনাদেরকে, যে কোন কোন পেপার তারা করতেছে, সেক্ষেত্রে ওইগুলো আপনি করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই রিভিউ করার তো একটা সিস্টেম আছে, কিভাবে আপনি রিভিউ করবেন বা আপনার অ্যানালাইসিস গুলা কিভাবে হচ্ছে। ওই জন্য বললাম বেসিক, যাদের রিসার্চের বেসিক নাই, ওই বেসিক জানার জন্য তাহলে আগে কোর্স করে তারপরে আপনার প্রজেক্টটা আসতে হবে, নাহলে আমরা এখানে যতই বোঝাবো কনফিউশনের ক্লিয়ার হবে না। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে মিটিং, মানে কতগুলো মিটিং হবে এটা আমি জানতে চাচ্ছিলাম, যে মিটিংটা কেমন ফ্রিকোয়েন্টলি হবে বা। হ্যাঁ, আমাদের মিটিং হবে এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা মিটিং হবে। 5টা মিটিং কি 9 মাসে শুধু 5টা মিটিং হবে? হ্যাঁ, সরি, প্রত্যেক মাসে মিটিং হবে, 9 মাসে ভুলে গেল, প্রত্যেক মাসে একটা করে মিটিং হবে, যে কাজের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, কাজের। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনার এই যে লাল মার্ক করা, ওই লাল মার্ক মানে প্রত্যেক মাসের লাস্ট উইকে একটা করে মিটিং। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে প্রতি মাসে যা হবে ওইটা হচ্ছে একটা মিটিং এ জাস্ট ডিসকাস হবে, তাই না? রাইট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এটা তো একটা মানে গ্রুপ ওয়াইজ কাজ হবে, তো এখানে দেখা যাবে বুঝলাম 5 জন বা 4 জন মিলে একটা গ্রুপ হবে, তাই না? তো এখন আমরা ইউনিভার্সিটিতে অনেক সময় দেখা যায় যে একজন হয়তো অ্যাক্টিভ আছে, বাকি মেম্বার গুলো অ্যাক্টিভ নাই। তো আপনি যখন গ্রুপ করলেন, হয়তো দেখা গেল যে 1 জন বা 2 জন মেম্বার গ্রুপে তেমন অ্যাক্টিভ নাই, ফার্স্টে হয়তো বা ছিল, তখন পরবর্তীতে তাদের আগ্রহ কমে গেছে, বা যার কারণে হয়তো বা কাজে একটু ডিলে হইতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? যেহেতু এগ্রিমেন্ট করে আগাবেন, এখানে তো একটা এগ্রিমেন্ট করে আমরা আগাই, যেহেতু সবাই থাকবে। এখন যদি যিনি অ্যাক্টিভ না থাকে, তাহলে এখন আমরা বেসিক্যালি ওই ধরনের সিচুয়েশনে এখনো পড়ি না, কারণ আমাদের এই অর্গানাইজেশনটা নতুন, আপনি মনে হয় অলরেডি বুঝতে পেরেছেন। আমরা এটা শুরু করেছি লাস্ট 2-3 মাসের মতো। এটা তো রাইটিং এক্সপার্টের একটা সাব কনসার্ন। তো এই ধরনের সিচুয়েশন হইলে আমরা রাইটিং এক্সপার্টে যেটা করি, ওখানে তো সিঙ্গেল প্রজেক্ট থাকে। তো সিঙ্গেল প্রজেক্টগুলোতে যেটা হয়, যদি মানে মেন রিসার্চার যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে অ্যাসিস্ট্যান্টরা কার জন্য কাজ করবে, কাজ ওইখানে স্টপ হয়ে যায়, ওনার ফিডব্যাক না পাইলে আমরা কাজ স্টপ করে দিই। সেক্ষেত্রে আপনাদের এখানে মেইনলি আমরা সব থেকে প্রায়োরিটি দেই হচ্ছে মেন অথর যিনি, তাকে, কারণ উনি কিন্তু মূল রিসার্চার। তো ওনার ডিসিশন মেকিং এর উপরে সবকিছু ডিসিশন হবে। এখানে আমরা যেহেতু অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব, আমরা অনেক সময় অনেক ডিসিশন নিব না, অথরের উপরে ছেড়ে দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে আপনারা যে পাবলিশ করবেন, পাবলিশিং এ ইউজুয়ালি খরচ কিরকম যায় Q3 বা Q4 এ? ওটা ডিপেন্ড করে কি রিলেটেড। আপনার সোশ্যাল সায়েন্স? হ্যাঁ, সোশ্যাল সায়েন্স বললাম। সোশ্যাল সায়েন্সের এটা খুব বেশি হইলে আপনার Q3 বা 4 লেভেলের জার্নাল 15,000 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আমার অনেক ভালো জার্নালগুলোতে না যান। ও আচ্ছা, আমার মনে হয় নন পেইড জার্নাল ফোকাস করা উচিত। ওইটাতে যখন রিজেক্ট হবেন, হচ্ছে না, তখন পেইডে যাওয়া উচিত। এক্সেন্সে পেইডে ডিসিশনে যাওয়া দরকার। আচ্ছা আচ্ছা। তো আর টাইম হচ্ছে প্রায়, আমি যতটুকু বলতাম 9 মাস রিসার্চে, আর 6 মাস হচ্ছে মানে মডিফিকেশন বা এডিটিং এ চলে যাবে, প্রায় 15 মাসের মতো লাগবে, তাই না? হ্যাঁ, 9 মাস রিসার্চার, তারপরে আপনার 6 মাসের মতো হচ্ছে ওই রিভিউ জার্নালের। আচ্ছা, এই রিভিউর ক্ষেত্রে তো আপনারা মানে সহযোগিতা করবেন, তাই না? কারণ এখানে তো ওই রিভিউ তো আমাদের তো পার্ট না, ওটা তো জার্নালের পার্ট। এটা যে দেশের জার্নাল হবে ওদেরই এডিটোরিয়াল বোর্ড থাকবে, এর সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই। আজকাল না বলছিলাম যে কোনো কারণে যে রিজেক্ট হয়ে আসলো, তখন তো আবার এটাকে মডিফাই করতে হবে, তখন তো আপনারা আমরা করব। যে বললাম যে ওরা যে ধরনেরই অবজারভেশন বা কারেকশন দিক না কেন, ওইটা নিয়ে আমরা কাজ করব। ওইটা হলো রিভিউর পরে কারেকশনের জন্য আমরা থাকবো। পাবলিশ না হওয়া পর্যন্ত তো আমরা ছেড়ে চলে যেতে পারবো।
আর আমার লাস্ট কোশ্চেন হচ্ছে মানে আপনারা কি এরকম মানে এরকম গ্রুপ ওয়াইজ করে এরকম তো কোনো পাবলিশ করা হয়েছে না না, আমাদের গ্রুপ ওয়াইজ কোনো পাবলিকেশন প্রিভিয়াসলি নাই, সব সিঙ্গেল প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, তাহলে মানে এটাই ফার্স্ট প্রজেক্ট ওয়ার্ক? না না, প্রজেক্ট শুরু হয়েছে কয়টা জানেন? প্রজেক্ট শুরু হয়েছে জি, আমাদের 3টা অলরেডি শুরু হয়ে গেছে। তিনটা রানিং চলতেছে তাই না? হ্যাঁ আচ্ছা, ওকে ঠিক আছে। এই মাস থেকেই শুরু হয়েছে, এটা 2টা মিটিং হয়েছে অলরেডি, টাইটেল এখনো সিলেক্ট হয়। বুঝতে পারছি, ওকে ধন্যবাদ। জি থ্যাংক ইউ। জি ভাই, আমি বলতে পারি? জি জি প্লিজ। হ্যাঁ, আমরা যারা ফোর্থ কোঅথর বা থার্ড কোঅথর, অথর টু কোঅথর আমাদের এই ফ্যাসিলিটিস বেনিফিট, এটা পজিটিভ নেগেটিভটা কি, এটা কি বুঝতে পারি? হ্যাঁ আচ্ছা, আমরা মানে মেন বিষয় হলো এটা তো নিশ্চয়ই দেশের বাইরে যাওয়ার জন্য মনে হয় বা সবার প্ল্যানিং, সেজন্য ফান্ডিং এর জন্য পাবলিকেশনের জন্য ইন্টেনশন 90% থাকে বাঙালিদের। আপনার যদি সেরকম কিছু কিনা? জি হ্যাঁ। আচ্ছা, আমি বলি ইন্টারন্যাশনাল একজন প্রফেসর, ওনার যদি ধরেন আমরা ইউএসএর প্রফেসর ধরলাম, ওনার কাছে ফান্ড আছে, আপনি তাকে মেইল করবেন আপনার প্রোফাইল। তো প্রফেসরের কাছে পার ডে, আমরা যদি একটু এখানে লিখে দেখাই, প্রফেসরের কাছে পার ডে মেইল আসে, মনে করেন খুব খারাপ প্রফেসর হইলেও তার কাছে মেইল আসে পার ডে 10টা। তো ফান্ডিং এর জন্য স্টুডেন্টরা মেইল করে, সেটা তো শুধু বাংলাদেশ থেকে মেইল করবে না, বিভিন্ন কান্ট্রি থেকে। বাট সমস্যা হলো আমরা যারা কোর্স বেস পড়াশোনা করেছি তাদের সাথে যারা রিসার্চ বেস পড়াশোনা করেছে তাদের অনেক ডিফারেন্স। কোথায়? যারা কোর্স বেস পড়াশোনা করেছে তাদের রিসার্চ এরিয়ার নলেজ জিরো থাকলেও বেসিক, যারা রিসার্চ বেস পড়াশোনা করেছে তাদের রিসার্চের নলেজ মোটামুটি মিডিয়াম লেভেলে থাকে, এবং তাদের পাবলিকেশনও থাকে অনেকগুলো। ধরে নিলাম যে মিনিমাম 3টা পাবলিকেশন তাদের প্রোফাইলে অনার্স মাস্টার্স করাকালীন আছে। তো প্রফেসরের কাছে এরাও মেইল করবে, এরাও মেইল করবে। যখন পিএইচডি বা মাস্টার্স এর জন্য একটা প্রফেসরের কাছে মেইল করবে ফান্ডিং এর জন্য, এনারা তো মিনিমাম পড়াশোনা শেষ করেছে 10 বছর আগে ধরে নিতে হবে। 10 বছর আগে যদি পড়াশোনা শেষ করে বা 5 বছর আগেও যদি শেষ করে, তাহলে এদের যে 3টা পাবলিকেশন আছে, এটা সাইটেশন কয়টা হয়েছে? মিনিমাম হলেও 5টা সাইটেশন ধরে নিতে হবে যে তাদের আছে। রিসার্চের সাইটেশন সম্পর্কে তো মনে হয় ধারণা আছে, না হলে বোঝানো। জি 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 হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ সাইটেশন ওনাদের মিনিমাম 5টা আছে। তো ইন্টারন্যাশনাল প্রফেসর দেখবে কার প্রোফাইল, কার রিসার্চে সাইটেশন কয়টা। এখন যদি সাইটেশনের বিষয়ে প্রফেসর ইন্টারেস্ট ফিল করে, আমরা বাঙালিরা চিন্তা করতেছি একটা রিসার্চ করলে প্রফেসর হয়তো বা ভাববে উনি অনেক বড় রিসার্চার। একটা রিসার্চ করে সেখানে যদি আপনি অথরও হন, প্রফেসর অতটা মূল্যায়ন করবে না, কারণ আরেকজন রিসার্চ করছে 10 বছর আগে, ওনার অলরেডি সাইটেশন হয়ে গেছে। তার মানে ওর রিসার্চের ডিমান্ড অলরেডি প্রফেসর এক নজরে বুঝে ফেলছে যে ওনার রিসার্চের ডিমান্ডটা কতটুকু। আর আপনারটা 1 বছর আগে রিসার্চ হয়েছে, এটা কেবল পাবলিকেশন হয়েছে। এই ধরনের রিসার্চ নিয়ে আপনি প্রফেসরের কাছে গেছেন, সেখানে আপনি অথর। আচ্ছা, এখন আসেন কোঅথর। কোঅথরদের তাহলে কোথায় তারা দেখবে? সেখানে আবার ফোর্থ অথর, তারা কিভাবে সেটাকে পর্যালোচনা করবে? সিনারিওটা কেমন হতে পারে? বেসিক্যালি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সিনারিও। এখন আমাদের বাঙালিদের সমস্যা হলো যে আমাদের না, মানুষের না, সমস্যা হলো আমাদের এডুকেশন সিস্টেমের, যে আমাদের রিসার্চ বেস কোনো কার্যক্রম হয় না। তো এখন হতাশায় না পড়ে যে যেটা করতে হবে, একটু একটু করে শুরু করতে হবে। কারণ ওই প্রফেসর এখন সাইটেশন দেখবে, আমাদের রিসার্চই নাই, সাইটেশনের কথা ভেবে তো আমার লাভ নেই। আমার তো আগে রিসার্চে ঢুকতে হবে। রিসার্চে ঢুকবেন, ম্যাক্সিমাম অর্গানাইজেশন যেটা করতেছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া, এদেরকে টাকা দিয়ে দিবেন, এরা রিসার্চ পাবলিকেশন করে দিবেন। কাজ কি শিখলেন বা আপনি এই রিসার্চটা করলেন, প্রফেসর তো আপনাকে কোশ্চেন করবে, অ্যানসার না করতে পারলে এই রিসার্চ ওয়ার্ক করে লাভ। তো আমার মনে হয় আপনি অ্যানসার পেয়ে গেছেন। জি ওকে, থ্যাংক ইউ। জি, আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, মান্থলি যে মিটিংটা করবেন, এটার টাইম কি এরকম টাইমই থাকবে, 5টায় থাকবে? না না না, এটা রাতে।
রাখতে হবে। আচ্ছা আচ্ছা রাতে হবে, এটা 8টা থেকে 10টা এর মধ্যে হবে। আচ্ছা। আর যারা রিসার্চে আসলেই শুরু করতে চাচ্ছেন কিন্তু প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নাই, তাদের জন্য একটা বার্তা হলো আমাদের কোর্সগুলো শুরু হচ্ছে 25 তারিখ থেকে। এটাও রাতে ক্লাস 9 PM, ফ্রাইডে 9 PM হলো আপনার ডেটা অ্যানালাইসিসের ক্লাস, স্যাটারডে 9 PM হচ্ছে রিসার্চ মেথোডোলজি ক্লাস। এটা 4টা ক্লাস, একটায় আরেকটা হলো 6টা ক্লাস। এটা হলো অনলাইনে হবে গুগল মিটে, এবং আপনি ইনরোল করতে আমাদের মেসেঞ্জারেই যোগাযোগ করবেন, আমাদের জারিন আছে উনি আপনাকে হেল্প করবেন। তো আমরা মিটিং আজকের মতো তাহলে শেষ করছি, আমরা পরবর্তী কোনো মিটিংয়ে আবার হয়তো কথা বলবো। আমার মনে হয় সবার কনফিউশনের এরিয়াগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং ইনশাল্লাহ আমরা কোনো প্রজেক্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।